মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। টেবিলের ওপর ঈশানের ফোনটা বাজছে। বাথরুম থেকে বেরিয়ে ঈশান তাড়াতাড়ি ফোনটা ধরতে গেল, কিন্তু তার আগেই লাইনটা কেটে গেল। ঈশান তাকিয়ে দেখল 18টা মিসড কল। সত্যি রাত্রির ছেলে মানুষই আর গেল না। একবার যদি ঈশানকে ফোনে না পায়, যতক্ষণ না পাচ্ছে রিং করেই যাবে। উমা, আবার ফোন বাজছে। হ্যালো। উল্টো দিকে রাত্রির চিন্তিত হলা। কি ব্যাপারটা কি? ফোন ধরছো না কেন? ভাবছিলাম আর ধরবই না। না ধরে দেখো না কি করি। ঈশান মজা পেয়ে যায়। কি করবে শুনি? তুমি তো জানো তুমি ফোন না ধরলে আমার টেনশন হয়। যাকে শোনো, যে জন্য ফোন করছিলাম, বিকেলে একবার দেখা করবে, খুব দরকার। ঈশান জানে রাত্রির এটা ওর সঙ্গে দেখা করার ছুতো। প্রায় দিনই এরকম খুব দরকার বলে, কিন্তু পরে দেখা যায় দরকারগুলো খুবই সামান্য, যেগুলোকে আদৌ দরকার বলা যায় না। ওকে নিয়ে রাত্রির এই যে পাগলামি, সেটা ঈশানের বেশ ভালো লাগে। কলকাতা শহরে একা থাকে ঈশান। এক গ্লাস জলও তো কেউ গড়িয়ে দেয় না। বাড়ি ছেড়ে অন্য একটা শহরে এসে ওর বন্ধু বলতে শুধু সম্বিত। তাই রাত্রির এই খোঁজখবর নেওয়া, ঘন ঘন ওকে দেখতে চাওয়া ঈশানের ভালোই লাগে। 27-28 বছরের এই জীবনে ও মেয়ে কম দেখেনি, কিন্তু রাত্রি সবার মধ্যে একদম আলাদা। রাত্রির সঙ্গে ঈশানের একটা ডেটিং অ্যাপে মাস তিনেকের পরিচয়, কিন্তু এর মধ্যেই ঈশান বেশ জড়িয়ে পড়েছে। ঈশান জানে না এটা ঠিক প্রেম কি না, তবে হ্যাঁ, রাত্রির সঙ্গে কথা বলতে, সময় কাটাতে, দেখা করতে ওর ভালো লাগে। সারাদিনের কাজের পর রাত্রির সঙ্গে দেখা না হলে ঈশানের যেন দিনটা শেষ হয় না। ঈশান ফোনে রাত্রিকে বলল, তাহলে 8টায় এসো, কফি শপে দেখা হবে। রাত্রি বলল, সেই রাত 8টা? আর একটু আগে হয় না? ঈশান আজ 8টাতেও অফিস থেকে বেরোতে পারবে কিনা সন্দেহ। বস একটা নতুন প্রজেক্ট দিয়েছে। এদিকে রাত্রিকেও মিথ্যে আশা দিতে চায় না। বলতে বাধ্য হলো, না গো, আজ 8টার আগে অফিস থেকে বেরোতে পারবো না। আমাকে আর কটা দিন সময় দাও, এর মধ্যেই বস বাইরে যাবে ট্যুরে। সেই দিনগুলো আমি অফিস থেকে একটা লম্বা ছুটি নেব। রাত্রি উৎসাহিত হয়ে বলল, আমরাও যাবো ট্যুরে? ঈশান সাধারণ মধ্যবিত্ত বাঙালি। সাউথ কলকাতায় একটা ছোট 2 BHK নিয়ে থাকেও, একাই। ওর বাবা মা থাকে মুর্শিদাবাদে, দেশের বাড়িতে। রাত্রির সঙ্গে আলাপ হওয়ার আগে ইনক্রিমেন্টের চিন্তা ঈশানের ঘুম হতো না, আর এখন রাতের ঘুম কেড়েছে রাত্রি। প্রেম বললে রাত্রি ঈশানের 4 নম্বর প্রেমিকা। এর আগে ওর কোনো প্রেমই টেকেনি। খুব ছোটবেলায় মুর্শিদাবাদে বাড়ির পাশে একটি মেয়ের সঙ্গে বেশ মাখো মাখো প্রেম হয়েছিল। স্কুল লাইফের প্রেম যেমন হয়। স্কুল পাশ করে কলেজে উঠতে উঠতে ঈশানের চোখ খুলে গেল। তখন ছোটবেলার সেই প্রেমিকাকে আর মনে ধরল না। কলেজে নিত্য নতুন মেয়েদের যাওয়া আসা, সেখানেই এলো তার জীবনের আর একটা প্রেম। কিন্তু কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই সেই প্রেমও অন্য এক ক্লাসমেটের পালসার বাইকের পেছনে উঠে উড়ে গেল। মন ভেঙে গেল ঈশানের। ভেবেছিল আর কোনো দিন এইসব চক্করে পড়বে না। কিন্তু প্রেম আর ভুল, এই দুটো মানুষ যতবারই জীবনে করবে না বলে ভাবে, ততবারই অজান্তে কোনো না কোনো ভাবে করেই ফেলে। তার পরের প্রেমটা একটু অন্যরকম ছিল। ভদ্রমহিলা বিবাহিতা, একটা বাচ্চাও আছে। ভদ্রমহিলার হাজবেন্ড ছিলেন ঈশানের অফিসের ক্লায়েন্ট। বদমেজাজি আর খিটখিটে স্বভাবের স্বামীর প্রতি বিরক্তি থেকেই মহিলা ঈশানের প্রেমে পড়ে। ভদ্রমহিলার স্বামীর অনুপস্থিতিতে ঈশান 2-1বার ওদের ফ্ল্যাটে গেছে, কিন্তু এই ধরনের সম্পর্কে শান্তির থেকে মনে অশান্তি আর আশঙ্কার মেঘ জমেছিল বেশি। ঈশান যত দ্রুত সম্ভব
সম্পর্কটা থেকে বেরিয়ে এলো। তারপর বেশ কিছুদিন শুধু অফিস আর বাড়ি, আর সেই সঙ্গে সন্ধেবেলায় সম্বিতের বাড়িতে আড্ডা। এটাই ছিল ওর জীবন। হঠাৎই একটা ডেটিং অ্যাপে নিছক কৌতূহলবশত একটা অ্যাকাউন্ট খুলল, আর সেখানেই রাত্রির সঙ্গে ওর পরিচয় হলো। রাত্রির সম্পর্কে খুব বেশি কিছু জানে না ঈশান। খাস কলকাতায় জন্ম, বাবা মায়ের একমাত্র মেয়ে, তবে খুবই ডিস্টার্ব চাইল্ডহুড। বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, তারপর থেকে মামা বাড়িতে মায়ের কাছেই মানুষ। রানাঘাটে তার মামাদের বনেদি বাড়ি। মায়ের সঙ্গে মামা বাড়ি ফিরে যাওয়ার পর থেকে রাত্রির বড় হয়ে ওঠা পুরোটাই রানাঘাটে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাত্রি খুব একটা খোলামেলা নয়। ঈশান তাকে অনেকবার নিজের ছোটবেলা, বড় হওয়া, কলকাতায় আসা, চাকরি করা, এমনকি অফিসের গল্পও বলে। কিন্তু রাত্রি নিজের সম্পর্কে খুব একটা কথা বলতে চায় না। ঈশানও ওকে কখনো জোর করে না। হয়তো ছোটবেলার কোনো আঘাত এখনো টাটকা ক্ষতর মতো রয়ে গেছে, সেখানে আর নতুন করে ঘা দিতে চায় না ঈশান। তবে রাত্রির জীবনে এমন একটা কোনো রহস্যময় অধ্যায় আছে যা রাত্রি নিজেও ভুলে যেতে চায়। ঈশানের কৌতূহল যে একেবারে হয় না তা নয়, কিন্তু রাত্রি নিজে থেকে কিছু না বললে এ নিয়ে বারবার প্রশ্নও তো করা যায় না। রাত্রির এই ব্যাপারটা ঈশানকে মাঝে মাঝে খুব চিন্তিত করে। কি এমন কথা যা রাত্রি ওর কাছে লুকোতে চায়? শুধুমাত্র ওর কাছে নয়, সারা পৃথিবীর কাছে, এমনকি নিজের কাছেও জীবনের কোনো একটা গোপন রহস্যকে অস্বীকার করতে চায় রাত্রি। ঈশানের ওপর ওর অধিকার, আবদার সবটাই যেন রাত্রির কোনো এক না পাওয়ার প্রকাশ। হতে পারে খুব ছোটবেলা থেকে বাবাকে কাছে পায়নি বলে রাত্রি ভেতরে ভেতরে খুব জেদি। তাই ও যা চায় ওকে তা পেতেই হবে। কি হলো, বললে না তো আমরা ট্যুরে যাব কিনা? রাত্রির কথা এবার ঈশান হেসে ফেলল। বাইরে কোথাও যাওয়ার কি আছে? আমার ফ্ল্যাট তো ফাঁকাই আছে, আমি তো একা। চলে এসো যেদিন ইচ্ছে। খুব না, খালি পয়সা বাঁচানোর চেষ্টা। বাইরে বেড়াতে গেলে খরচ হবে না, তাই কাটিয়ে দিতে চাইছো। আমি অত বোকা নই, বুঝেছ? তুমি আমাকে কথা দিয়েছিলে কোনো একটা উইকেন্ড দেখে পাহাড়ে বেড়াতে নিয়ে যাবে। এরকম কথা ঈশান কবে দিয়েছিল ঠিক মনে পড়ল না। আসলে ও এমন রোম্যান্টিক টাইপের ছেলে তো নয়। ওদের বন্ধুদের গ্রুপটার মধ্যে একমাত্র সম্বিতই এরকম ফিল্মি মেলোড্রামাটিক প্রেমিক। ছোটবেলা থেকেই শাহরুখ খানের ফ্যান। শিফন শাড়ি পরে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে আসা প্রেমিকাকেই আজীবন স্বপ্নে কল্পনা করে এসেছে। বাস্তবে সম্বিতের জীবনে এমন একটা প্রেমিকা জুটেও ছিল, কিন্তু সেই প্রেমই সম্বিতের কাল হলো। সম্বিতের জীবনে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা ঈশান বা স্মিতা কেউই ভাবতে পারেনি। মিতা সম্বিতের ছোট বোন। ভাই বোন দুজনে কলকাতায় থাকে, কিন্তু ওদের দেশের বাড়ি মুর্শিদাবাদ। ঈশানের বাবা আর সম্বিতের বাবা একই অফিসে চাকরি করত, সেই সূত্রে তাদের পারিবারিকভাবে যাতায়াত ছিল। ঈশান যখন কলকাতায় চাকরি নিয়ে এলো তখন তার থাকার ব্যবস্থা থেকে শুরু করে রান্নার লোক ঠিক করে দেওয়া পর্যন্ত সবটাই দায়িত্ব নিয়ে করেছে স্মিতা আর সম্বিত। এই ব্যস্ত শহরে ঈশানের পরম আত্মীয় বলে যদি কেউ থাকে তাহলে এই দুটো মানুষ। তবু ওই দুর্ঘটনার পর থেকে সম্বিত একেবারে বদলে গেছে। আগের ওই ছটফটে আড্ডাবাজ ছেলেটা নিজেকে কেমন ঘরকুনো করে ফেলেছে, বাড়ি থেকে খুব একটা বেরোয় না। সম্বিত কলকাতায় এসে যে কসমেটিক্সের শোরুমটা করেছিল সেটা এখন স্মিতাই দেখে। বলতে গেলে পুরো সংসারটাই এখন স্মিতা চালায়। বাচ্চা মেয়ে, কিন্তু জীবনের অভিজ্ঞতা তাকে অনেক বড় করে দিয়েছে। ঈশানের মাঝে মাঝে খুব অপরাধ বোধ হয়। সম্বিতের আজ এই অবস্থার জন্য কোথাও না কোথাও ঈশানের একটা বড় ভূমিকা আছে। তাই কাজের ফাঁকে, অফিসের ছুটির পরে রাত্রিকে সময় দিয়েও ও চেষ্টা করে সম্বিতের পাশে থাকতে, স্মিতাকে সাহায্য করতে। মুর্শিদাবাদে দেশের বাড়িতে সম্বিতের বাবা মা এখনো পুরো ঘটনাটা জানেন না। তারা শুধু জানেন সম্বিতের স্ট্রোক হয়েছিল, কিন্তু তার পেছনে
যে এত বড় একটা গল্প রয়েছে, সেই কাহিনী শুধুমাত্র ঈশান আর স্মিতাই জানে। রাত্রির ফোনটা কেটে ঈশান ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:40 বাজে। আজ এমনিতেই অফিসে পৌঁছতে লেট হয়ে যাবে। উফ, শার্টটা গায়ে গলাতে গলাতেই অফিসের কাগজপত্রগুলো ব্যাগে ভরতে থাকে। এমন সময় ফোনটা আবার বেজে ওঠে। ঈশান দেখে স্মিতার ফোন। এত সকালে স্মিতা ফোন করছে কেন? তাড়াহুড়োর মধ্যে ফোনটা ধরবে কিনা ভাবে একবার। পরক্ষণে কিছু একটা ভেবে ও ফোনটা তোলে। উল্টো দিকে কাঁদো কাঁদো গলায় স্মিতা বলল, ঈশানদা, ঈশানদা, তুমি তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। স্মিতার ফোনটা পেয়ে ঈশান থমকে গেল। সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে ঠিক করে বল। উল্টো দিকে স্মিতা কেঁদেই ফেলল। ঈশান একবার একটু ধমক দিয়ে বলল, কি হয়েছে আগে বলবি তো। স্মিতা কাঁদতে কাঁদতে বলল, দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঈশান এরকমই কিছু একটা আন্দাজ করেছিল। খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় যাবে? যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও নেই। নেই মানে কি? একটা জল জ্যান্ত মানুষ কি উবে গেল নাকি? জানি না ঈশানদা, সকালবেলা ঘুম থেকে উঠে ওর ঘরে চা দিতে গেছিলাম, দেখি ঘরে নেই। বাথরুমে নক করে দেখলাম, সেখানেও নেই। ছাদে দেখলাম, বা বাড়ির আশেপাশে, পাড়ার মোড়ে, চায়ের দোকানে, সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই ঈশানদা। ঈশানের স্মিতার উপর রাগই হলো। এটা তো জানা কথাই, তোর একটু চোখে চোখে রাখা উচিত ছিল ওকে। তুই জানিস হুটহাট করে এদিক ওদিক চলে যায়। সব তো ঠিকঠাকই চলছিল। ভাবলাম দাদা বোধ হয় সেরে গেছে, কিন্তু আবার যেরকম হবে কিছু একটা আমি বুঝতে পারিনি। ঈশানের খারাপ লাগলো, শুধু শুধু স্মিতাকে এই অবস্থায় বকাবকি করছে ও। ঈশান বলল, তুই 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 বাড়ি থাক, আমি আসছি। ফোনটা রেখে ঈশান ভাবলো অফিসটা কি করে ম্যানেজ করবে ও। আজ অফিসে যাওয়াটা খুব জরুরি, অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। কিন্তু এখন এসব করতে গেলে সম্বিতকে খুঁজতে দেরি হয়ে যাবে। সম্বিতকে যেভাবেই হোক আগে খুঁজে বের করতে হবে। ঈশান অফিসের ব্যাগটা নিয়েই দরজাটা লক করে বেরোলো। এই অফিস টাইমে ট্যাক্সি পাওয়াটা আর একটা ঝামেলার ব্যাপার। ক্যাব বুক করলে তা আসতে আসতে অনেক সময় লেগে যাবে। বড় রাস্তার মোড় থেকে ঈশান একটা বাসে উঠল। অফিস টাইমের বাদুর ঝোলা ভিড় ঠেলে বাসের দরজার কাছে কোনো রকমে দাঁড়ালো। সম্বিতের বাড়ি যাওয়ার আগে একবার অফিসে যেতে হবে। ওখানে ওর জুনিয়র কাউকে কাজ হ্যান্ডওভার করে সেখান থেকে সোজা সম্বিতের বাড়ি। কিছু দূর গিয়েই বাসটা একটা লম্বা জ্যামে পড়ল। শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এই সময় তো এতটা জ্যাম হয় না। ঈশানের হাতে আজ একদম সময় নেই। স্মিতা বাড়িতে একা রয়েছে, ওখানে তাড়াতাড়ি পৌঁছানোটা খুব জরুরি। বেশ কিছুক্ষণ পরেও যখন বাস এক পাও নড়ছে না, ঈশান বাস থেকে নেমে পড়ল। একটু দূরে সামনে দেখলো একটা পুলিশের গাড়ি, আর এ কি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই বলা বলি করছে অল্প বয়সী ছেলে, ঈশানদেরই বয়সী। ঈশানের বুকটা ছ্যাঁত করে উঠল। হঠাৎ চোখের সামনে সম্বিতের মুখটা একবার ভেসে উঠল। ঈশান ছুটতে শুরু করলো। পুলিশ অ্যাক্সিডেন্টের জায়গাটা ঘিরে রেখেছে। রাস্তা পার হতে গিয়ে একটি ছেলে একেবারে স্পট ডেড, বডি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঈশান ভিড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে জিজ্ঞেস করলো, দাদা দাদা, ছেলেটার নাম পরিচয় কিছু জানা গেছে? একটি লোক জবাব দিল, আর বলবেন না দাদা, সঙ্গে ওর স্ত্রী ছিল, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তো নাম ঠিকানা কিছু বলছে না, শুধু বডিটা নিয়ে চলে গেল। দিনকাল যা পড়েছে, মানুষের জীবনের আর কোনো দাম নেই। চোখের নিমেষে একটা জল জ্যান্ত মানুষ ডেড বডি হয়ে গেল। ঈশান যেন কিছুটা নিশ্চিন্ত হলো। যাক, সঙ্গে স্ত্রী ছিল, তার মানে সম্বিত নয়। সম্বিতের তো এখনো বিয়েই হয়নি।
সকাল সকাল হঠাৎই ঈশানের মনটা খুব খারাপ হয়ে গেল। সম্বিত না হোক, সম্বিতের বয়সী একটা ছেলে এভাবে মারা গেল। তার স্ত্রীর বয়সও নিশ্চয়ই বেশি হবে না। মেয়েটার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। সত্যি, আমাদের চারপাশে প্রতি মুহূর্তে এমন কত জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই সম্বিতের জীবনটাও একদিন শেষ হয়ে গিয়েছিল। আগে ঈশান এত গভীরভাবে এগুলো ভাবত না। সেই দুর্ঘটনাটা ঈশানকে অনেকটা ম্যাচিওর করে দিয়েছে। পুলিশ ততক্ষণে রাস্তা খুলে দিয়েছে, 1 লেন ধরে গাড়ি পাস করিয়ে দিচ্ছে। ঈশান তাড়াতাড়ি বাসে গিয়ে উঠল। অফিসের সামনে নেমে মনে মনে একবার ঝালিয়ে নিল বসকে গিয়ে ঠিক কি বলবে। কাজের জায়গায় ব্যক্তিগত সমস্যা আসলে কোনো সমস্যাই নয়, বিশেষ করে এরকম একটা কর্পোরেট অফিস। কিন্তু সম্বিতের ব্যাপারে ঈশান কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নয়। অফিসে ঢুকে দেখলো বসের কেবিনটা ফাঁকা। যাক, বস তখনও অফিসে আসেননি। ঈশান যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অফিসে জুনিয়র একটি ছেলেকে ওর প্রজেক্টের সব দায়িত্ব বুঝিয়ে দিল। ছেলেটি খুব এফিশিয়েন্ট। ও ঈশানের থেকে সবটা বুঝে নিল। ঈশান আর দেরি না করে একটা ক্যাব বুক করলো। সারাটা রাস্তা মনে মনে ভাবতে থাকলো সম্বিত কোথায় যেতে পারে। স্মিতাদের বাড়ির সামনে নেমে দেখলো ততক্ষণে 2-4 জন প্রতিবেশীর ভিড় জমেছে। ঈশান তাদের কাটিয়ে ভেতরে ঢুকল। ঈশানকে দেখে স্মিতা কাঁদতে কাঁদতে উঠে এলো। ঈশান দা, পুলিশে কেস করা ছাড়া আর কোনো উপায় নেই। সবাই বলছে পুলিশে একটা রিপোর্ট করতে। ঈশান বলল, আমিও সেটাই ভাবছিলাম। এত বড় শহরে একা একা সম্বিতকে কোথায় খুঁজবো আমরা? ওর তো নিশ্চয়ই সঙ্গে ফোনও নেই। ফোন নিয়ে বেরিয়েছে? স্মিতা দুপাশে মাথা নাড়ল। ঈশান বলল, তাহলে তো থানাতেই যেতে হবে। স্মিতা কাঁদতে কাঁদতে বলল, আমাদের সঙ্গে কেন এরকম হচ্ছে ঈশান? দাদা কি আর কোনোদিনই ভালো হয়ে উঠবে না? ঈশানের কাছে এর কোনো উত্তর নেই। বাধ্য হয়ে সান্ত্বনা দিয়ে বলল, এখনই এতটা ভেঙে পড়িস না। আগে থানায় চল, পুলিশ দাদাকে খুঁজে বের করুক। ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল? স্মিতা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আমি রোজ নিজের হাতে দাদাকে ওষুধ দিই। ঈশানদা, বাড়িতে গিয়ে একটা খবর দেব। মুর্শিদাবাদে কাকু কাকিমাকে? না না, এখনই ওদের কিছু জানাস না। শুধু শুধু চিন্তা করবেন। অত দূর থেকে তো কিছু করতেও পারবেন না। আগে চল থানায় গিয়ে সবটা জানাই, সেই মতো ব্যবস্থা নেওয়া যাবে। স্মিতাকে নিয়ে ঈশান থানায় যাবে বলে বেরোলো। প্রতিবেশী কয়েকজন ওদের সঙ্গে যেতে চাইল। ঈশান তাদের না করে দিল। সবাই মিলে থানায় গিয়ে ভিড় করার কোনো দরকার নেই। থানার বড়বাবু ভদ্রলোক বেশ ভালো। বছর কয়েক হলো ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। এর আগেও 2 সম্বিতকে পাওয়া যাচ্ছিল না, তখন উনি হেল্প করেছিলেন। ঈশানদের দেখে বড়বাবু ঠিক চিনতে পারলেন। স্মিতাকে বললেন, কি হলো, আবার দাদাকে খুঁজে পাচ্ছ না? স্মিতা কেঁদে ফেলল। ঈশান ব্যাপারটা বুঝিয়ে বলল, আপনি তো সবই জানেন স্যার, নতুন করে আর কি বা বলবো। মাঝে মাঝে এদিক ওদিকে চলে যায়, কাউকে তো কিছু বলে যায় না। তবুও আমরা যেখানে যেখানে পেরেছি যেতে সেখানে সেখানে খুঁজেছি, কোথাও পাইনি। একটু দেখুন না প্লিজ প্লিজ। বড়বাবু কিছুটা বিরক্ত হয়েই বললেন, ওহো, এই সব পেশেন্টদের একটু তো চোখে চোখে রাখতে হয়। বাড়ির লোকেদের আরো রেসপন্সিবল হতে হবে, তাই না? ঈশান স্মিতাকে আড়াল করে বলল, বাচ্চা মেয়ে স্যার, একা একা দোকান সামলে সংসার সামলে বুঝতেই তো পারছেন কতই বা কি করতে পারে। তবুও একা হাতে ওর দাদার সব দায়িত্ব সামলায়। আপনি যদি একটু কাইন্ডলি দেখেন, বুঝতেই পারছেন খুব টেনশনে রয়েছি। সম্বিতের ছবি থানায় আগে থেকেই দেওয়া ছিল। বড়বাবু ফাইল ঘেঁটে ওই ছবি বের করলেন। 2 কনস্টেবলকে ডেকে ওটা দিয়ে খুঁজতে পাঠালেন। উনি আপাতত ঈশানদের বাড়ি চলে যেতে বললেন। কোনো রকম খবর পেলে নিজেই ফোন করবেন।
ঈশান স্মিতাকে নিয়ে বাড়ি ফিরে এলো। সকালের অ্যাক্সিডেন্টটা ঈশানের মনে খুব বাজেভাবে দাগ কেটেছে। বারবার মনে হচ্ছে সম্বিতের সঙ্গে খারাপ কিছু ঘটল না তো, কিন্তু সে কথা স্মিতাকে তো বলতেও পারছে না। সারাটা দিন টেনশনে কেটে গেল, কিন্তু থানা থেকে কোনো ফোন এলো না। সম্বিতকে কি সত্যি আর খুঁজে পাওয়া যাবে না? ওর সত্যি খারাপ কিছু হলো না তো? সন্ধ্যের দিকে ঈশানের ফোনটা বেজে উঠল। থানা থেকে ফোন এসেছে ভেবে তাড়াতাড়ি ঈশান ফোনটা তুলল। দেখলো রাত্রি ফোন করছে। ঈশানের মনে পড়ে গেল আজ রাত্রির সঙ্গে তার দেখা করার কথা ছিল, কিন্তু সারা দিনে ব্যাপারটা মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। এখন রাত্রিকে সে কি করে বলবে কেন সে যেতে পারেনি? সম্বিতের কথা রাত্রি কিছুই জানে না, ওদেরকে চেনেও না। ঈশান ঠিক করলো রাত্রির ফোনটা ও এখন ধরবে না, পরে সবটা ওকে বুঝিয়ে বলবে। এমন সময় স্মিতা 1 কাপ চা আর 2টো বিস্কিট নিয়ে এলো। এত কিছুর মধ্যেও মেয়েটা ঈশানের জন্য চা করে এনেছে। ঈশানের বেশ অবাক লাগলো। সারাদিন ছুটোছুটির পর ঈশানের চোখটা যেন লেগে আসছিল। ঈশান স্মিতাকে বলল, তুই রেখে যা, আমি একটু চোখের মুখে জল দিয়ে আসছি। ঈশান বাথরুমের দিকে যেতে গেল, হঠাৎ স্মিতা ঈশানের হাতটা চেপে ধরল। ঈশান ফিরে তাকালো স্মিতার দিকে। কয়েক মুহূর্তের নীরবতা। তারপরই স্মিতা বলল, আজ রাতটা এখানে থেকে যাবে ঈশানদা? একা একা আমার খুব ভয় করছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।